আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদের। আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন নাহরাজাদ স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। মানবাধিকার কর্মী জুলহাজ তনয় হত্যা মামলায় মেজর জিয়া সহ 6 জঙ্গির মৃত্যুদণ্ড। মাদক মামলায় নায়িকা পরিমণির জামিন। দেশে করোনায় শনাক্ত রোগী 15 লাখ ছাড়ালো নতুন ভ্যারিয়েন্ট। আরও কয়েক দেশে ইতালি প্রবেশের অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা। পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা লেগে ভেঙে গেছে ফেরি। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুল আন্তর্ঘাত কিনা খতিয়ে দেখার নির্দেশ সেতুমন্ত্রী। জিয়াউর রহমান পাকিস্তানি সেনাদের ওপর গুলি চালিয়েছিল এমন নজির কেউ দেখাতে পারবে না, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, যাব বিস্তারিত সংবাদে। শুরুতেই আদালত অঙ্গনের 3টি খবর। রাজধানীর কলাবাগানে মানবাধিকার কর্মী জুলহাস মান্নান ও নাট্যকর্মী মাহবুব তনয় হত্যা মামলায় সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়া সহ 6 জঙ্গির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। দুজনকে দেওয়া হয়েছে খালাস। দুপুরে এই রায় দেন ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। ফাঁসির রায় শুনে আসামিদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি, বরং হাসতে হাসতেই তারা আদালত অঙ্গন ত্যাগ করেন। ড্যানি রঙের রিপোর্ট। চাঞ্চল্যকর জুলহাস মান্নান ও মাহবুব তনয় হত্যা মামলায় রায় ঘোষণার জন্য সকাল 10:30টার দিকে আদালতে হাজির করা হয় কারাবন্দী 4 আসামিকে। আদালতে আনার পর পুলিশের সাথে বিতর্কে জড়ায় আসামিরা। দুপুর 12টার কিছু পরে রায় ঘোষণা করে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল। রায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়া সহ 6 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। 8 আসামির মধ্যে 2 জনকে দেয়া হয় খালাস। মোট 8 জন আসামির মধ্যে 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আর 2 জনকে বেকসুর খালাস প্রদান করেছেন। যে 2 জনকে খালাস প্রদান করেছেন সে হচ্ছে সাব্বিরুল হক চৌধুরী আর মোহাম্মদ জুনায়েদ। সমকামীদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে কাজ করার ফলেই জুলহাস তনয়ের উপর জঙ্গিদের বর্বরতা নেমে আসে বলে পর্যবেক্ষণে তুলে ধরেন আদালত। মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু তাদের ভিতরে কোনো সেই ভাবান্তর নাই, তাদের ভিতরে কোনো অনুশোচনা নেই। তারা আদালতের কাঠ গড়ায় তারা দাঁড়িয়ে হাসছিল। অথবা এখানে তারা কতটুকু ভয়ঙ্কর এটা বোঝা যায়। এখন তারা পুলিশের সঙ্গে তারা বাকবিতণ্ডে লিপ্ত হবে, মানুষের সঙ্গে বাকবিতণ্ডে লিপ্ত হবে, কারণ তাদের কর্মকাণ্ডই হচ্ছে জঙ্গি তৎপরতা। অন্যদিকে আসামি পক্ষের দাবি, রায়ে ন্যায় বিচার পাননি তারা। এই মামলায় যাদেরকে ফাঁসি দিয়েছে এই আসামিদের এই মামলার বিষয়ে কোনো প্রকার সম্পৃক্ততা নেই। এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা ন্যায় বিচার পাইনি, আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। 2016 সালের 15 এপ্রিল কলাবাগানের বাসায় জুলহাস এবং তনয়কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত জুলহাস একসময় মার্কিন রাষ্ট্রদূতের প্রোটোকল কর্মকর্তা ছিলেন, আর তনয় ছিলেন নাট্যকর্মী। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। জল্পনা কল্পনা ছাপিয়ে অবশেষে জামিন পেলেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। বনানী থানার মাদকের মামলায় পুলিশ প্রতিবেদন না হওয়া পর্যন্ত 50,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন মহানগর দায়রা জজ আদালত। জামিন আদেশের প্রক্রিয়া অনুসরণের পর দ্রুত কারাগার থেকে পরিমণি মুক্তি হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। ড্যানি রঙের আরেকটি রিপোর্ট। 3 দফায় 7 দিনের রিমান্ড আর 19 দিনের কারাভোগের পর অবশেষে জামিন মিলেছে আলোচিত চিত্রনায়িকা পরিমণির। রাজধানীর বনানী থানায় মাদকের মামলায় দুপুরে তার জামিন আবেদন মঞ্জুর করে মহানগর দায়রা জজ আদালত। তবে এই দিন তাকে হাজির করা হয়নি আদালতে। শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় আদালত পরিমণিকে জামিন দিয়েছেন উল্লেখ করে শিগগিরই তিনি কারামুক্ত হবেন বলে জানান তার আইনজীবী। আপাতত তার মুক্তিতে আর কোনো বাধা নেই। ইতিমধ্যে 26 দিন সে পুলিশ কাস্টডিতে এবং জেল হাজতে আছে। তাকে 3বার রিমান্ডে নেওয়া হয়েছে। এই মামলার কোনো তথ্যগত এবং কোনো প্রমাণ তার বিরুদ্ধে এখনো আসে নাই, বিধায় আমাদেরকে জামিন মঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেছেন। তবে জামিনের শুনানিতে বিরোধিতায় আগের মতোই সরব ছিল রাষ্ট্রপক্ষ। 18.5 লিটার মদ পাওয়া গেছে, তার কাছে এলএসডি পাওয়া গেছে, তার কাছে আইস পাওয়া গেছে এবং মাদক সেবন করার জন্য তার কাছে পাইপ পাওয়া গেছে। এইটা তো পুরো এজাহারের বক্তব্য এবং এখানে তার নিরপেক্ষ যারা তার সাক্ষী যাদের উপস্থিতিতে এই জব্দ করা হয়েছে এই মাদকগুলি।
4 আগস্ট বনানীর বাসায় অভিযানের পর গ্রেফতার করা হয় পরিমণিকে। র্যাবের অভিযানে তার বাসা থেকে উদ্ধার করা হয় 18 লিটার মদসহ বিভিন্ন ধরনের মাদক। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। জাপানি নারী নাকোনো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত শরীফ ইমরান তাদের 2 কন্যা শিশুকে নিয়ে আগামী 15 দিন গুলশানের একটি বাসায় একসাথে থাকবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন উভয় পক্ষ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। পূর্ব নির্দেশনা অনুযায়ী 2 শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা সহ বাবা শরীফ ইমরান এবং মা নাইকো এরিকো সশরীরে উপস্থিত হন আদালতে। শরীফ ইমরানের পক্ষে আইনজীবী ফৌজিয়া করিম এবং নাইকো এরিকোর পক্ষে শিশির মনির শুনানিতে অংশ নেন। শুনানির এক পর্যায়ে বিচারপতির খাস কামরায় শিশুসহ 2 পক্ষের সঙ্গে একান্তে কথা বলেন বিচারকদ্বয়। নিজেদের মধ্যে পরামর্শের জন্য কয়েক ঘন্টা সময়ও বেঁধে দেন আদালত। বিকাল 3টায় আবারও শুরু হয় শুনানি। উভয় পক্ষের বক্তব্য শুনে 2 শিশু আপাতত 15 দিন গুলশানের একটি ভাড়া করা বাসায় বাবা মা উভয়ের সঙ্গে থাকবেন বলে আদেশ দেন হাইকোর্ট বেঞ্চ। এখন বাবা মার সাথে থাকবে, বাবার নেওয়া বাবার বাড়িতে। ওখানে ডাইরেকশন দিয়েছেন ওরা পৌঁছে দেওয়ার জন্য, পুলিশ পৌঁছে দিয়েছেন এবং সিআইডি এবং পুলিশের উপর ডাইরেকশন আছে যে তারা যেন মনিটরিং করে নিরাপত্তা ইনশিওর করে। আদেশে বলা হয় তাদের নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করবেন ডিএমপি কমিশনার, আর তাদের তদারকি করবেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক। অবস্থাটা মনিটর করতে বলা হয়েছে, পর্যবেক্ষণ করতে বলা হয়েছে এবং খবর রাখতে বলা হয়েছে। আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করেন উভয় পক্ষের আইনজীবী। আমি মনে করি এই প্রস্তাবে যে টেনশনটা দুজনের মধ্যে আছে এটা কম হবে এবং আমি মনে করি এটা বাচ্চাদের সবচেয়ে বেস্ট ইন্টারেস্ট আমরা সার্ভ করতে পারবো। আমি মনে করি এখানে হার জিতের কিছু নেই। এখানে ইম্পর্ট্যান্ট হলো পরিবার নিয়ে যদি তারা থাকতে পারে, যদি তাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন হয়, বাচ্চাদের কল্যাণ নিশ্চিত হয়, তাহলে কে হেরেছে কে জিতেছে এটি ইম্পর্ট্যান্ট নয়, কল্যাণ হয়েছে কিনা এটিই মূল কথা। স্বস্তির কথা জানান 2 শিশু কন্যার বাবা শরীফ ইমরান। আমি একটা শান্তির নিঃশ্বাস ফেললাম যে আমি আমার মেয়েদের কাছকে হারাইনি, তবে এখন থেকে সেই লড়াইটা অনেক লম্বা রাস্তা আছে আমার সামনে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এবারে করোনা প্রসঙ্গ। একদিনে নতুন করে 3,357 জন শনাক্ত হওয়ায় দেশে মোট শনাক্ত করোনার রোগীর সংখ্যা 15 লাখ ছাড়ালো। এখন পর্যন্ত 15,618 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আর গত 24 ঘন্টায় করোনায় আরও 86 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 26,195 জন। আগের দিনের তুলনায় গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু, শনাক্ত রোগী ও পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমেছে। আগের দিন 94 জনের মৃত্যু এবং 3,724 জনের করোনা শনাক্ত হয়েছিল। আর গত 24 ঘন্টায় 28,097 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 11.95%। আগের দিন ছিল 12.07%। শেষ 24 ঘন্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 22 জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে মারা গেছে 19 জন, খুলনা বিভাগে 15 জন, বাকিরা অন্যান্য বিভাগে। দক্ষিণ আফ্রিকার পর বিশ্বের বেশ কিছু দেশে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ধরন C1.2। SARS-CoV-2 ভাইরাসের এ ধরনটি আরও বেশি সংক্রামক হওয়ার পাশাপাশি টিকা প্রদত্ত সুরক্ষা ফাঁকি দিতেও অনেক বেশি সক্ষম বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজ্ঞানীরা। এক গবেষণার ভিত্তিতে তারা এমন সতর্কবার্তা দেন। বিজ্ঞানীদের মতে চলতি বছরে মে মাসে সর্বপ্রথম নতুন ধরনটি দক্ষিণ আফ্রিকাতেই শনাক্ত হয়। এরপর C1.2 শনাক্ত হয় চীন, কঙ্গো, মরিশাস, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পর্তুগাল ও সুইজারল্যান্ডে। 13 আগস্ট পাওয়ার তথ্যের ভিত্তিতে এসব দেশে ভাইরাসটি শনাক্তের কথা তুলে ধরা হয়। করোনার কারণে দীর্ঘ 4 মাস পর বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশের অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কিছু শর্ত সাপেক্ষে 31 আগস্ট থেকে তারা ইতালি ঢুকতে পারবেন। ইতালির স্বাস্থ্যমন্ত্রী রোবার্তো স্পেরান্সার সই করা ভ্রমণ সংক্রান্ত নতুন অধ্যাদেশে সই করেছেন। শর্তগুলো হচ্ছে ইতালিতে প্রবেশের 72 ঘন্টার মধ্যে যাত্রীকে অবশ্যই
RT-PCR নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। ইতালির বিমানবন্দরে পৌঁছানোর পর ফের করোনা টেস্ট করাতে হবে। এছাড়াও 10 দিন কোয়ারেন্টাইনে থাকার পর করোনা পরীক্ষা করাতে হবে। পদ্মা সেতু প্রসঙ্গ। পদ্মা সেতুর পিলারের পর এবার মাওয়া প্রান্তে 2 ও 3 নম্বর খুঁটির মাঝখানে স্প্যানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ভেঙে গেছে ফেরির মাস্তুল। সকাল 6:45 এ দুর্ঘটনা ঘটে। বিআইডব্লিউটিসি জানায়, নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়া যাচ্ছিল ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় পদ্মা সেতুর 2 ও 3 নম্বর খুঁটির মাঝখানে স্প্যানের সঙ্গে ওই ফেরির ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ভেঙে যায়। এর আগে গত 13ই আগস্ট সেতুর 10 নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি। তারও আগে 9ই আগস্ট একই পিলারে ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এদিকে দুর্ঘটনার পরপরই পদ্মা সেতুর মাওয়া প্রান্ত সরেজমিনে পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সেতুতে আঘাতের কোনো চিহ্ন পাওয়া না গেলেও সংশ্লিষ্টদের পুনরায় তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে। এখানে কোনো ধরনের অন্তর্ঘাত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে বলেও জানান সেতুমন্ত্রী। ভবিষ্যতে এ ধরনের আঘাত যেন আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। এই ইনভেস্টিগেশন প্রক্রিয়াটা শেষ করুন। পদ্মা সেতু নিয়ে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। এখন ছোটোখাটো অবশ্য এ ধরনের আঘাতে এই সেতু যেভাবে নির্মাণ করা হয়েছে, যে ডিজাইনের সেতু, তাতে সেতুর কোনো ক্ষতি হওয়ার কারণ নেই। তারপরে এখানে সমস্যাটা দেখতে হবে, এর মধ্যে কোনো প্রকার অন্তর্ঘাত হয়েছে কিনা সেটা খুঁজে বের করা দরকার। এবার রাজনীতির খবর। জিয়াউর রহমান পাকিস্তানি সেনাদের ওপর গুলি চালিয়েছিল এমন নজির কেউ দেখাতে পারবে না বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। 75-এর 15ই আগস্টের পর বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার অপচেষ্টা চলে বলেও জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর খুনিদের অনেকের ফাঁসি হলেও তাদের পরিবারের এখনও ষড়যন্ত্র করছে বলেও জানান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। তাদের কারণে তো এই বাংলাদেশে বিশৃঙ্খলা। শোকের মাস আগস্টে মাসব্যাপী নানা কর্মসূচির শেষ দিনে বরাবরের মতো এবারও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। ডাকিছে তোমাকে বঙ্গবন্ধু ফিরিয়া আসিতে যদি। কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এই আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ সকলকে। প্রধানমন্ত্রী কথা বলেন 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ষড়যন্ত্রকারীদের নিয়ে। বিশেষ করে জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো গুলি চালিয়েছে এরকম কিন্তু কোনো নজির নাই। কলের রশিদ এবং ফারুক তারা বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছে 15 আগস্টের পর, সেই ইন্টারভিউতেই তারা স্বীকার করেছে যে জিয়াউর রহমান এই খুনিদের সাথে সবসময় ছিল এবং জিয়াউর রহমানই ছিল মূল শক্তির উৎস। 75-এর পর যারা ক্ষমতায় আসে তারা হত্যাকাণ্ড অব্যাহত রেখেছিল, মুছে ফেলার চেষ্টা করেছে বঙ্গবন্ধুর নাম। এরপরে বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটা সম্পূর্ণ মুছে ফেলা হয়েছিল। স্কুল কলেজের পাঠ্য বইয়ে বিকৃত ইতিহাস, তখন একটা মাত্র রেডিও আর একটা মাত্র টেলিভিশন ছিল, সেখানেও এই বিকৃত ইতিহাস জানানো হতো। মুক্তিযুদ্ধের আদর্শ, মুক্তিযুদ্ধের সব কিছু ধ্বংস করা হয়েছিল। আর তার শক্তিটা ছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমানের ধারাবাহিকতায় এরশাদ এবং খালেদা জিয়াও ছাত্র সমাজকে বিপথে নিয়ে যাওয়ার কার্যক্রম চালিয়েছে, এমন মন্তব্য করেন শেখ হাসিনা। এবং ছাত্রলীগের বহু নেতাকর্মীকে এই জিয়াউর রহমান হত্যা করেছে। মেধাবী ছাত্র, তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, অর্থ তুলে দিয়েছে, মাদক তুলে দিয়েছে এবং তাদেরকে ব্যবহার করেছে। বহু মেধাবী ছাত্রকে জিয়াউর রহমান বিপথে ঠেলে দিয়েছে।
তার স্ত্রী খালেদা জিয়া যখন ক্ষমতায় আসে তখনও ছাত্রদলের হাতে তারা অস্ত্র তুলে দিয়েছে, তাদের লেখাপড়া শিখতে উৎসাহিত করে নাই। কিন্তু আমি ছাত্রলীগের হাতে খাতা কলম তুলে দিয়েছিলাম যে লেখাপড়া শিখতে হবে। বঙ্গবন্ধুর খুনিদের অনেকের ফাঁসি হলেও তাদের পরিবার এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে, আর এ বিষয়ে সতর্ক থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার আদর্শটাকে উপলব্ধি করতে হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এদেশের গুম খুনের রাজনীতি শুরু করেছে। দলের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান বলেছেন, সেক্টর কমান্ডার থাকলেও মুক্তিযুদ্ধ করেননি জিয়াউর রহমান। রাজধানীতে পৃথক সভায় তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের আরেকটি রিপোর্ট। শোকাবহ আগস্টের শেষ দিনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে কৃষক লীগ। কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এই আলোচনা সভায় বিএনপির রাজনীতি ও মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে কথা বলেন আওয়ামী লীগ নেতারা। শেখ হাসিনা সরকার গুম খুনের রাজনীতি বিশ্বাসী নয়। দেশের মানুষ জানে এদেশে গুম খুনের রাজনীতি চালু করেছে বিএনপি। আজকে মির্জা ফখরুলরা অস্থির হয়ে যায়। এই অস্থিরতার মূল কারণ যে বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে আজকে দেশ যাবে এবং উন্নয়ন অগ্রগতি এগিয়ে যাচ্ছে, এটাই তাদের একটা অস্থিরতার কারণ হয়ে যাচ্ছে। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ, পিজিসিবি শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ আছে কিনা তা প্রমাণ করতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। আমরা জানি যে লাশটি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই লাশ কিভাবে এখানে উনি আনলেন, কোথায় রাখলেন? তাহলে জিয়াউর রহমানের লাশটা কেন আপনারা ডিএনএ করান না? এখানে তার লাশ আছে কিনা দেখি, আমরা ডিএনএর মধ্য দিয়ে পরীক্ষা করে দেখা যাক জিয়াউর রহমানের লাশ এখানে আছে কিনা। আর যদি সেটা না হয় তাহলে পরে আমরা বুঝবো যে মিথ্যা কথা বলতে বলতে আপনাদের অভ্যাস হয়ে গেছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদান, তার লাশ এবং সমাধি নিয়ে সরকার মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। বর্তমান অবস্থান থেকে জিয়াউর রহমানের সমাধি সরানোর উদ্যোগ নেওয়া হলে তার পরিণতি শুভ হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির মানববন্ধন থেকেও দলের প্রতিষ্ঠাতাকে হেয় এবং বিতর্কিত করার চেষ্টার প্রতিবাদ জানান বক্তারা। কোথায় যুদ্ধ করছে? আপনারা কোথায় যুদ্ধ করছেন? জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চান? রৌমারিতে যান। জিয়াউর রহমানের ইতিহাস জানতে চান? সিলেটে যান। জিয়াউর রহমানের ইতিহাসে জানতে চান? চট্টগ্রামে যান। জিয়াউর রহমানের যুদ্ধের ইতিহাস জানতে চান? পাওয়ারপুরে যান। স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের অধিনায়ক, সেক্টর কমান্ডার ও বীরুত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছোট করার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী নেতারা। এসব অবান্তর রুচিহীন মিথ্যাচার করে প্রকারান্তরে তারা মুক্তিযুদ্ধকে অবমাননা এবং বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করছে। মৃত্যুর আগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদ নিজের নামে ট্রাস্ট করেছিলেন। ট্রাস্টের আওতায় থাকা ব্যাংকে জমানো টাকা এবং বিপুল পরিমাণ সম্পদের নিয়ন্ত্রণ এখন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সহ তার সতীর্থদের হাতে। ট্রাস্টেও কমিটিতে নেই এরশাদ পরিবারের কেউ। এই সুযোগে এই সম্পদের যথেচ্ছা ব্যবহার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মাহবুব সৈকতের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। 2005 সালে বিদিশাকে তালাক দেন এরশাদ। পরিচয় শেষ হয় এরশাদের স্ত্রী হিসেবে। তখন প্রেসিডেন্ট পার্ক ছাড়তে বাধ্য হন বিদিশা।
আমার আঙ্গিনায় যেন সে প্রবেশ করতে না পারে, এটি ছিল ওনার জীবনের শেষ চাওয়া পাওয়া। কিন্তু সেই ওসিয়ত রক্ষা হয়নি। 2019 সালের 14 জুলাই এরশাদ মারা যাওয়ার 4 মাসের মাথায় এরিকের মায়ের দাবি নিয়ে প্রেসিডেন্ট পার্কে ওঠেন বিদিশা। এরশাদ সাহেব জীবিত থাকা অবস্থায় একটা কেস হয়েছিল এবং সেই কেসের মধ্যে কিন্তু এটা প্রমাণ হয়েছিল যে এরিকের মা বিদিশা নয়। এখন স্যার মারা যাওয়ার পর এই ছেলেকে দেখার উচিলায় সে এখানে আসছে। মূল টার্গেট হচ্ছে এই এরিক এই ছেলেটাকে পুঁজি করে সে ব্যবসা করবে। প্রেসিডেন্ট পার্কে বিদিশার বিচরণ নিষ্কণ্টক করতে গঠনতন্ত্রের নীতিমালা লঙ্ঘন করে বিদিশার সুপারিশে করা হয় ট্রাস্টের নতুন কমিটি। সেই ট্রাস্টে পরিষ্কার লেখা আছে যে ট্রাস্টে বিদিশা আসতে পারবে না এবং তার পদচারণ থাকবে না। আজকে যাকে ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে, সেই চেয়ারম্যান নিযুক্তের সাক্ষীর মধ্যে বিদেশি হলো 1 নম্বর সাক্ষী, যেটা আইনগতভাবে কোনোভাবে হওয়ার সুযোগ নেই। ওই রেজুলেশনে তো আমাদের মেম্বারদের সাইন থাকার কথা, এখানে সাক্ষীদের কোনো অপশন তো থাকার কথা না। উনি তো ট্রাস্টের কেউ না, এরিকের মা হিসাবে শুধু এরিকের সাথে আছে। ওনারা দুইজনে এক হয়েছে ট্রাস্টের সুবিধা ভোগ করার জন্য। ভারত থেকে 14 কোটি টাকার মতো এফডিআর আছে, যেটার লভ্যাংশের টাকা এরিক পান। এরিক কোনো রকম চলতে পারবে। গুলশানে একটা ফ্ল্যাট আছে, বনানীতে একটা ফ্ল্যাট আছে, বনানীতে একটা দোকান আছে, একটা কোলেস্ট্রল আছে, পল্লীবন্ধু কোলেস্ট্রল। নতুন কমিটিতে এরশাদ পরিবারের কিংবা জাতীয় পার্টির নীতি নির্ধারণী পরিষদের কাউকে রাখা হয়নি। কাজী মামুন কিভাবে এই ট্রাস্টের সে সদস্য হলো, কি পন্থায় হলো, আদৌ হতে পারে কিনা, এটা নিয়ে জনমনে প্রশ্ন আছে। হোসেন মোহাম্মদ এরশাদের ইন্তেকালের পর সদস্য হয়, সে সর্বসম্মত সদস্যদের মতামতের ভিত্তিতে আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। নতুন কোনো মেম্বার যদি ইনক্লুড করতে হয়, ফ্যামিলি মেম্বারদের ভিতর থেকে নেবে। তো ফ্যামিলি মেম্বারদের বাইরে থেকে যারা আসছে, এরা কীভাবে আসছে সেটা আমার জানা নেই। এটা করতে পারি নাই, অন্তর্ভুক্তির বিষয়টা আমরা ওই সবাই উপস্থাপন করব। নিজেদের মতো করে ট্রাস্টের পরিচালনা ও অর্থ ব্যয়ে যেন প্রতিবন্ধকতা না থাকে, সেজন্য এরশাদের দীর্ঘদিনের কর্মচারীদেরও একযোগে করা হয় চাকুরিচ্যুত। আমরা 11 জন স্টাফ ছিলাম প্রেসিডেন্ট পার্কে। জি, সবাই 20 বছর, 15 বছরের নিচে কেউ না। বিদিশায় আসছে এখানে ম্যাডাম ঢুকার পরে 1 মাস পরে উনি আমাদের খালি হাতে বিদায় করে দিয়েছেন। ট্রাস্টের মাধ্যমে সুবিধা পাওয়া এতিমদের সহায়তাও বর্তমান কমিটি বন্ধ করে দেয় বলে রয়েছে অভিযোগ। চেষ্টা করতেছি খুব দ্রুত আবার এগুলি চালু করে। আমি থাকতে চাই না। একটি অনুষ্ঠানে বিদিশা সিদ্দিক তার বিরুদ্ধে আনা অভিযোগ ষড়যন্ত্র বলে দাবি করেন। আমরা সবাই মুখ বন্ধ করেছিলাম, এতদিন চুপ করেছিলাম, তার মানে এই নয় যে আমরা আসলে ছেড়ে দিয়েছি বা আমরা ভুলে গেছি। এহেন অবস্থায় ট্রাস্ট এবং প্রেসিডেন্ট পার্ক রক্ষায় সংশ্লিষ্টদের এগিয়ে আসার দাবি এরশাদ ভক্তদের। এই প্রেসিডেন্ট পার্ক যেন হোসেন মোহাম্মদ এরশাদের নামে একটা মিউজিয়াম করা, হোসেন মোহাম্মদ এরশাদের স্মৃতি বিজড়িত, তাহলে হয়তোবা প্রশাসক নিয়োগের প্রক্রিয়া যেতে পারে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। অঞ্চলভিত্তিক মশা নিধনের দায়িত্ব টেন্ডারের মাধ্যমে তৃতীয় পক্ষকে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগারগাঁওয়ের তালতলায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান উত্তরের মেয়র। তিনি বলেন, মশক নিধক কার্যক্রমকে ত্বরান্বিত করতে বৃহস্পতিবার থেকে প্রথমবারের মতো মশক কর্মীদের অঞ্চলভিত্তিক ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে। জবাবদিহিতা নিশ্চিতে একই দিন থেকে সিটি কর্পোরেশনের সকল কর্মীদের বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা প্রদান শুরু হবে বলেও জানান আতিকুল ইসলাম। ঢাকার আশুলিয়া থেকে অজ্ঞাত গলিত মৃতদেহের পরিচয় উদ্ঘাটন এবং এই ক্লুলেস হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা সাব্বির সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার আশুলিয়া এলাকায় একটি ভবনের গোসলখানার পানির ড্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোত্তাকিন। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান তিনি। গলিত মৃতদেহটি জনৈক জয়নালের বলে নিশ্চিত করেছে র্যাব। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান আব্দুল মোত্তাকিন।
সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানবাধিকার কর্মী জুলহাস তনয় হত্যা মামলায় মেজর জিয়া সহ 6 জঙ্গির মৃত্যুদণ্ড, মাদক মামলায় নায়িকা পরিমণির জামিন। দেশে করোনায় শনাক্ত রোগে 15 লাখ ছাড়ালো নতুন ভ্যারিয়েন্ট, আরও কয়েক দেশে ইতালি প্রবেশের অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা। পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা লেগে ভেঙে গেছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর মাস্তুল, অন্তর্ঘাত কিনা খতিয়ে দেখার নির্দেশ সেতুমন্ত্রীর। জিয়াউর রহমান পাকিস্তানি সেনাদের ওপর গুলি চালিয়েছিল এমন নজির কেউ দেখাতে পারবে না, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের আগেই আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হলো সব মার্কিন সেনা, 20 বছরের যুদ্ধের সমাপ্তি ঘোষণা। 5 ম্যাচ সিরিজের প্রথম টি20তে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ, সাফল্য ধরে রাখার প্রত্যয় টাইগারদের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এরই সাথে শেষ করছি আমি কামরুন নাহার আজাদ স্বপ্না। আল্লাহ হাফেজ।